গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগতম। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ডিমনদের লিডার এক রাতের মধ্যে 50 জন মানুষকে হত্যা করার হুকুম দিয়েছে। যেই ভাবা সেই কাজ। আদেশ অনুযায়ী সে রাতে শিকারে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় আশিতা এবং তার সহকারী ডিমনটাকে বন্দি করে ফেলে। ডিমনটা তখন একটা কাকে পরিণত হয়। তান্ত্রিকরা তখন তাকে প্রশ্ন করতে থাকে সে কেন এসেছে, তাকে কে পাঠিয়েছে এবং তার উদ্দেশ্য কি। প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। সে জানায় তাদের লিডারের হঠাৎ আবির্ভাব ঘটেছে এবং তারা কেউই জানে না সে কোথা থেকে এসেছে। সে তখন তাকে প্রশ্ন করে, তোমরা নিশ্চয়ই তাকে কোনো নামে ডাকো, তার নাম কি? উত্তরে ডিমনটা বলে, আমরা তাকে ইয়াতো বলে ডাকি। এদিকে সরু সে আবারও একটা স্বপ্ন দেখতে থাকে যেখানে ইয়াতো তার পাশেই বসে আছে। ইয়াতো তখন সরুকে প্রশ্ন করে, তুমি যেই বাড়িটায় থাকো সেই বাড়ির মালিক, সে তো তোমাকে অনেক কষ্ট দিয়েছে, সে তোমার মাংস কেটেছে এবং তোমার রক্ত বিক্রি করেছে। এত বেশি অত্যাচার সহ্য করার পরও কেন তুমি তাকে ঘৃণা করতে পারছো না? তুমি কি তাকে ভালোবাসো? তার প্রশ্ন শুনে সরু কিছুটা লজ্জা পেয়ে বলে, আমার মতো তুচ্ছ মানুষ কিভাবে এমন কোনো কিছুর কল্পনা করতে পারে? আমি তার একেবারেই যোগ্য নই। মুহূর্তের মধ্যেই ইয়াতোর পৃথিবীটা যেন এলোমেলো হয়ে গেল। তার কথা শুনে তখন ইয়াতো বলে, তার মানে তুমি সত্যিই তাকে ভালোবাসো? কেন মানুষরা যন্ত্রণা পাওয়ার পরেও একে অপরকে ভালোবাসে, এটা কি আমি কখনো জানতে পারবো না? সে তখন সরুকে বলে, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে মেরে ফেলতে চাই। সরুর তখন মনে হতে থাকে এই ডিমনটা তার খুব পরিচিত। এর আগেও এই ডিমনটার সাথে তার দেখা হয়েছে অনেক অনেক আগে, কিন্তু সে মনে করতে পারছিল না। এবং এরই মধ্যে জাহিয়নের ডাকে তার ঘুম ভেঙে যায়। জাহিয়ন তাকে বলে সে ঘুমের মধ্যে গোঙাচ্ছিল, সে কি কোনো দুঃস্বপ্ন দেখছে? উত্তরে সরু বলে, তেমন কিছুই না, তাই চিন্তা করার দরকার নেই। জাহিয়নের তখন মনে হতে থাকে সরুর এই অবস্থা তার কারণেই হয়েছে এবং তার বেশ খারাপ লাগে। এদিকে সরু মনে মনে ভাবতে থাকে, ডিমনটা আমার দিকে ওভাবে কেন তাকিয়েছিল? সে ডিমনটার বলা সেই কথাটা নিয়ে ভাবতে থাকে, সে জাহিয়নকে ভালোবাসে কিনা। আমার মতো তুচ্ছ মানুষ এটার কখনোই সাহস করতে পারে না, কিন্তু কেন এটা ভাবলে আমার বুকে এতটা ব্যথা হয়। জাহিয়ন মন্ত্রীর বাড়িতে চলে যায়। সে রাজার মন্ত্রীর কথা অনুযায়ী অনেক কিছু করেছে, কিন্তু এত কিছুর পরেও তার পদোন্নতি নিয়ে এই মন্ত্রী অনেক বেশি তালবাহানা করছে। সে তখন মন্ত্রীকে বলে, যদি এমনই চলতে থাকে তাহলে দ্রুতই আমি অনেক বেশি বিপদে পড়ে যাব। চারিদিকে আমার পরিবারকে নিয়ে গুজব ছড়াচ্ছে। মন্ত্রী তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আমার উপরের কর্মকর্তারাও এই ব্যাপারটা নিয়ে বেশি একটা খুশি না। কিছুদিন আগে মার্কেটে যে ঘটনাটা ঘটেছে, এরপরে তোমার প্রমোশনের ব্যাপারে বলাটা একটু কঠিন। তোমার স্ত্রী কি এখনো অসুস্থ? তোমার উচিত হবে তার মাধ্যমে আবারও কিছু রোগী দেখানোর ব্যবস্থা করা, তাহলে হয়তোবা তোমার নামটা ধীরে ধীরে পরিষ্কার হবে। জাহিয়ন মন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে যায় এবং সে প্রচণ্ড রাগে ফুঁসতে থাকে, আর কত আমি এই মেয়েটার উপরে অত্যাচার করে যাব। তার মনে তখন আবারও লোভ চেপে বসে এবং সে ভাবতে থাকে, যদি 2-3 দিনে একবার সে রক্ত দেয় তাহলে হয়তো খুব একটা ক্ষতি হবে না, তাই না? কিন্তু পরক্ষণে এসে সরুর কথা ভেবে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। আর ঠিক তখন তার দিকে একজন গার্ড ছুটে আসে এবং সে তাকে বলে সরুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে জাহিয়ন আবারও অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সরুর কি কোনো ক্ষতি হলো? কেউ কি তাকে কিডন্যাপ করেছে? সে তখন সবাইকে সরুর খোঁজ করতে বলে এবং খুঁজতে খুঁজতে সে সরুকে একটা ঝোপের মধ্যে লুকানো অবস্থায় পায়। কিন্তু সরুর অবস্থা দেখে জাহিয়ন বেশ লজ্জা পেয়ে যায় এবং সে লক্ষ্য করে একজন গার্ড তার দিকেই ছুটে আসছে। জাহিয়ন তখন তাকে চিৎকার করে থামিয়ে দেয় এবং তার দিকে আসতে নিষেধ করে। সে বলে, সরুকে খুঁজে পাওয়া গেছে, তোমরা চলে যাও। জাহিয়ন তখন তার কিমোনো দিয়ে সরুকে ঢেকে নেয় এবং সে সরুর সাথে কথা বলতে বলতে জানতে পারে সরু আসলে বাইরে ঘুরতে বের হয়েছিল এবং ঝোপের মধ্যে তার চুল আটকে গিয়েছে, যার কারণে সে বের হতে পারছিল না এবং লোকের পায়ের শব্দ শুনে সে লুকিয়ে পড়ে। জাহিয়ন তখন মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই সরু এই বাড়ির কাউকে বিশ্বাস করতে পারছে না, এ কারণেই সে একা একা বের হয়েছে। সে গাছের সেই ডাল থেকে সরুর চুল ছাড়িয়ে দেয়। যদি তোমার কখনো বাইরে বের হতে ইচ্ছে করে তাহলে একা একা না বের হয়ে আমাকে ডাকবে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব। এবং তখন সরুর চেহারা একেবারে লাল হয়ে যায় এবং এই ঘটনায় জাহিয়নও বেশ লজ্জা পেয়ে যায়। সরু তখন তার চেহারা ঢেকে বলে, আমি দেখতে খুবই কুৎসিত, আপনি দয়া করে আমার দিকে তাকাবেন না। জাহিয়ন তখন তাকে বলে, তুমি দেখতে একদমই কুৎসিত না। এবং সে মনে মনে ভাবতে থাকে, বরং তুমি আমার দেখা সব থেকে সুন্দর মেয়ে, বিশেষ করে তোমার চোখ, এই চোখ যেন একেবারে শান্ত একটা লেকের মতো। এমন চিন্তা মাথায় আসাতে জাহিয়ন নিজের উপরেই বেশ বিরক্ত হয়ে যায় এবং সে তখন চিৎকার করে সরুকে বলে,
এখানে কতক্ষণ বসে থাকবে, জলদি ওঠো। সে তখন সরুকে হাত ধরে তার কোয়ার্টারের দিকে নিয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, আমার কেবল এই অসহায় মেয়েটার জন্য দয়া হচ্ছে, এর বেশি কিছুই না। এদিকে আশিতার অ্যাসিস্ট্যান্ট আশিতাকে জোরে একটা লাথি মারে। সব কাজ তার একাই করতে হচ্ছে এবং এ কারণে সে বেশ বিরক্ত। আর ওই ডিমন পাখিটার কথা এসে সে প্রায় তাকে মুক্ত করে দিতে নিয়েছিল। সে তখন আশিতার দিকে একটা বক্স ছুড়ে দেয় এবং বলে, ইনভেস্টিগেশন করতে করতে আমি এটাকে খুঁজে পেয়েছি। কাকটা তখন বলে ওঠে, এই বক্সটার ভিতরে কি আছে? বেশ সুস্বাদু গন্ধ পাচ্ছি। আশিতা তখন বলে, কি অদ্ভুত ব্যাপার, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। উত্তরে তার অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার গন্ধ পাওয়ার কথাও না, কারণ এটার ভেতর ঘোস্ট প্রিন্সেসের মাংস রয়েছে। তাহলে এটাই জা ফ্যামিলির সেই চমৎকারী ঔষধ। তার সেক্রেটারি তখন তাকে বলে, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে, যে লোকটা নিজের স্ত্রীর রক্ত বিক্রি করে বেড়ায় তাকে দেশের মানুষরা একজন হিরো হিসেবে চেনে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ইয়াতো বিশেষ করে প্রিন্সেসের রক্ত কেনাবেচা করা লোকদের উপরেই হামলা করছে। আশিতা তখন বুঝতে পারে ইয়াতোর মূল লক্ষ্য হচ্ছে প্রিন্সেস সরু এবং তখন তার মাথায় ইয়াতোকে বন্দি করার একটা বুদ্ধি চলে আসে। পরের দিন জাহিয়নের সহকারী তার সাথে বর্তমান পরিস্থিতি এবং প্রিন্সেস সরুকে নিয়ে আলোচনা করছিল এবং ঠিক সেই সময়ে আশিতা এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। আশিতা জাহিয়নকে সোজাভাবে বলে দেয়, আমরা তোমার স্ত্রীকে ধার নিতে চাই। এটা শুনে জাহিয়ন প্রচন্ড ক্ষেপে যায়। জাহিয়নের সহকারী তখন তাকে শান্ত করে তাদের এমন কথা বলার ব্যাখ্যা জানতে চায়। আশিতা তখন সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলে, রাজ্যে যে খুনগুলো হচ্ছে সেগুলো সবই ডিমনদের কাজ এবং তাদের মূল লক্ষ্য প্রিন্সেস সরু। আর ওই ডিমনকে জব্দ করতে হলে অবশ্যই প্রিন্সেস সরুকে দরকার। জাহিয়ন সরুর উপরে বিপদ আসবে ভেবে প্রথমে সোজাসুজি ব্যাপারটাকে না করে দেয়, কিন্তু পরবর্তীতে তারা তিনজন জাহিয়নকে বোঝাতে থাকে প্রিন্সেস সরু বদনাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং একই সাথে রাজ্যের মানুষও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। সরুর প্রতি হঠাৎ তার এমন দরদ দেখে আশিতার অ্যাসিস্ট্যান্ট বিরক্ত হয়ে বলে, যদি প্রিন্সেস সরুকে নিয়ে আপনার বেশি চিন্তা হয় তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমাদের সেরা সহযোদ্ধারা আমাদের পাশেই থাকবে। তার কথায় জাহিয়ন বেশ বিরক্ত হয়ে যায় এবং বলে, আমি আশা করছি তোমার দুঃসাহস তুমি তোমার কাছে সীমাবদ্ধ রাখবে। সে তখন অনেকটা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বলে, আমি সরুকে জিজ্ঞেস করব, সে যদি যেতে চায় তাহলেই কেবলমাত্র তোমরা তাকে নিয়ে যেতে পারো। সে তখন সরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সরু এসব ব্যাপার শুনে চমকে যায়, কারণ সে জানতো না রাজ্যে এরকম হত্যাযজ্ঞ চলছে এবং সে হাসি মুখে রাজি হয়ে যায়। জাহিয়ন চলে যাওয়ার পরে সরুকে জাহিয়নের আবারও প্রয়োজন, এটা ভেবে সরু বেশ খুশি থাকে। দেখতে দেখতে সেই দিন ঘনিয়ে আসে। জাহিয়ন আশিতাকে জানায় সেও সরুর সাথে যেতে চায়, যার উত্তরে আশিতা বলে, জাহিয়নের আশা একদমই ঠিক হবে না, কারণ তাহলে ডিমনরা তাদের কাছে আসবে না। সে তখন জাহিয়নকে আরও বলে, জাহিয়নের বিশেষ ক্ষমতা রয়েছে যার কারণে ডিমনরা তার কাছে আসতে পারে না। জাহিয়ন তখন মনে মনে ভাবতে থাকে, তাহলে এই কারণেই সরু আমার সাথে থাকার এতটা চেষ্টা করেছে। উত্তরে জাহিয়ন আবারও বলে, কিন্তু আমি তবুও আসতে চাই। প্ল্যান মোতাবেক সরুকে তৈরি করা হয় এবং রাজ্যে এই কথা ছড়িয়ে দেয়া হয় যে সরু এই রাজ্য ছেড়ে পাশের কোনো এক রাজ্যে চলে যাচ্ছে। জাহিয়ন বেশ দুশ্চিন্তাগ্রস্ত ছিল। সে সরুকে বলে, এখনো তুমি চাইলে পিছপা হতে পারো। সরু তখন হাসি মুখে বলে, আমি একদমই ভয় পাচ্ছি না, কারণ আপনি খুব কাছেই সেখানে উপস্থিত থাকবেন। সরুর জন্য জাহিয়নের অনেক খারাপ লাগতে থাকে এবং সে সরুকে বলে, যাই হয়ে যাক, পালকি থেকে তুমি একদমই বাইরে নামবে না। সরু তখন তাকে হ্যাঁ সূচক উত্তর দেয়। জাহিয়ন সরুকে পালকিতে উঠিয়ে দেয় এবং রাজ্যের মানুষ সরুর পালকি চলে যাওয়া দেখে নানা ধরনের বাজে কথা বলতে থাকে। ভালোই হয়েছে চলে যাচ্ছে, অভিশপ্ত মেয়ে কোথাকার, আমাদের জীবনটাকে একেবারে অতিষ্ঠ করে দিয়েছিল। তাদের এমন কথা শুনে আশিতার পকেট থেকে সেই কাকটা বেরিয়ে আসে এবং সে বলতে থাকে, বোকা মানুষজন, এরা এটাও বুঝতে পারছে না এই মেয়েটা কতটা বিশেষ। যার উত্তরে আশিতা বলে, তারা এমন এই জন্যই করছে কারণ তুমি এবং তোমার বন্ধুরা তার আশেপাশে থাকা লোকদের ক্ষতি করেছো। কাকটা তখন তাচ্ছিল্যের সুরে বলে, তো কি হয়েছে, তার আশেপাশে থাকা লোকজনই তার উপরে ছুরি চালিয়েছে। যদি আমরা না থাকতাম তাহলে কবেই তোমরা একে মেরে ফেলতে। আমরা উল্টো প্রিন্সেসকে প্রোটেকশন দিয়েছি। দেখতে দেখতে সরুর পালকি শহরের বাইরে চলে আসে এবং ইয়াতো একটা পাহাড়ের উপর থেকে পালকিটাকে দেখতে থাকে এবং এরপরে ঘটনা আবারও ইয়াতোর অতীতে চলে যায়। ইয়াতো মানব জীবন সম্পর্কে বেশ কৌতূহলী ছিল, তাই সে মানুষের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে প্রায় মানুষের উপকার করত, কিন্তু মানুষরা যখন তার চেহারা দেখত তখন তারা ভয় পালিয়ে যেত এবং এর ফলে ইয়াতো তার প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাচ্ছিল না। ইয়াতো বুঝতে পারে তার এই ভয়ঙ্কর চেহারাই এই সমস্যার মূল।
তাই সে এই চেহারাটাকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। সে একটা লোককে মেরে তার শরীরটাকে নিয়ে নেয়। ইয়াতো মনে মনে ভাবে, এখন আমাকে দেখতে মানুষের মতো লাগছে, হয়তোবা এখন তারা আমাকে আপন করে নেবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সে যতবারই এমন চেষ্টা করেছে কোনোবারই সে সফলতা অর্জন করতে পারেনি। মানুষরা কোনো না কোনোভাবে বুঝে ফেলতো যে সে একটা ডিমন। সে ভাবতে থাকে, মানুষ এবং ডিমনের মধ্যে তফাৎটা কোথায়, আর ভালোবাসাই বা কি। অবশেষে তার একজন মঙ্কের সাথে দেখা হয়, যে মঙ্ক তাকে বলে, তোমার মতো রক্তপিপাসু ডিমন কখনোই ভালোবাসার অর্থ বুঝতে পারবে না। এত চেষ্টার পরেও সে কখনো সফল হতে পারবে না, এটা শুনে সে প্রচণ্ড ক্ষেপে যায় এবং সেই মঙ্ককে সে মেরে ফেলে এবং তার শরীরটা সে নিয়ে নেয়। ইয়াতো সিদ্ধান্ত নেয় সে মানুষকে বোঝার জন্য তাদেরকে অনুকরণ করার চেষ্টা করবে এবং এই উদ্দেশ্যে সে পথের একটা অসহায় শিশুকে তার বাড়িতে নিয়ে যায়, যে বাচ্চাটা ছিল অন্ধ। ইয়াতো বাচ্চাটার দেখাশোনা করতে থাকে এবং তাকে যত্নের সাথে বড় করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, কবে আমি আমার প্রশ্নের উত্তর পাবো। আবার মাঝে মাঝে তার এই বাচ্চাটাকে খেয়ে ফেলার চিন্তাও মাথায় আসতো, কিন্তু তবুও সে নিজেকে সবসময় সংযত রাখার চেষ্টা করত। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যায় এবং সে ইয়াতোকে বাবা বলে ডাকে। একদিন ছেলেটা কান্না করতে করতে ইয়াতোকে বলে, তুমি আমাকে এত যত্নে বড় করেছো, আমি একবারের জন্য হলেও তোমার চেহারাটাকে দেখতে চাই, কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি চোখে দেখতে পাই না। ইয়াতোর মনে হতে থাকে, হয়তোবা এই ছেলের মধ্যেই তার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এবং যদি সে চোখ খুলতে পারে তাহলে হয়তোবা সে বুঝতে পারবে আসলেই ভালোবাসা কি। ইয়াতো তখন এই ছেলের চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য একটা 9-টেল ফক্সের কাছে যায় এবং তাকে গিয়ে প্রশ্ন করে, তোমার কাছে কি মানুষের চোখ ভালো করার কোনো ঔষধ আছে? চালাক শিয়ালটা তখন তাকে বলে, অবশ্যই আছে, কিন্তু আমি সেটা তোমাকে ফ্রিতে কেন দেব? যদি তুমি ঔষধ নিতেই চাও তাহলে তোমার এই শরীরটা আমাকে দিয়ে দাও। উত্তরে ইয়াতো বলে, সেটা আমি পারবো না, কারণ মানুষরা আমার আসল রূপ দেখলে ভয় পায়। আমি চাই না আমার ছেলে আমাকে দেখে ভয় পাক। শিয়ালটা তখন হাসতে হাসতে বলে, বাজে বকো না, তুমি তাকে রাস্তা থেকে এনে অনেক সুন্দর একটা জীবন দিয়েছ, যত্নে লালন পালন করেছ, তুমি তার সামনে যেভাবেই যাও না কেন সে তোমাকে সেভাবেই পছন্দ করবে। তার কথা শুনে ইয়াতোর মনে হতে থাকে, হয়তোবা হলেও হতে পারে। অবশেষে সেই মঙ্কের শরীরের বদলে সে ঔষধটা তার কাছ থেকে নিয়ে নেয়। সে বাড়ির দরজা খোলে এবং তার ছেলেকে বলে, আমি তোমার জন্য ঔষধ নিয়ে এসেছি, এটা খেলে তোমার চোখ ভালো হয়ে যাবে। কিন্তু তার ভয়ঙ্কর কণ্ঠ শুনে ছেলেটা অনেক বেশি চমকে যায়। সে ভাবতে থাকে, তার বাবার গলাটা এমন কেন লাগছে। সে তখন ঔষধটা খেয়ে নেয় এবং এর সাথে সাথেই তার চোখে প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে এবং সে ব্যথায় চিৎকার চেঁচামেচি করতে থাকে, যেটা দেখে ইয়াতো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ছেলেটাকে বলে, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? ওই শিয়ালটা কি আমাকে মিথ্যে ওষুধ দিল? কিছুক্ষণ পরে ছেলেটার চোখের ব্যথা কমে আসে এবং সে অবাক হয়ে লক্ষ্য করে সে তার চোখে দেখতে পাচ্ছে। সে খুশি হয়ে ইয়াতোকে বলে, বাবা, আমি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু সে যখন ইয়াতোকে দেখে ভয়ে সে শিউরে ওঠে। সে ইয়াতোর কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করতে থাকে এবং বলে, আমার কাছ থেকে দূরে সরে যাও, তুমি তো একটা ডিমন, আমার কাছে এসো না। ছেলেটার এমন কথা শুনে ইয়াতো বেশ ব্যথিত হয় এবং সে ভাবতে থাকে, তুমি আমাকে দেখে এত ভয় কেন পাচ্ছ? তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। ইয়াতো নিজের অজান্তেই ছেলেটার দিকে হাত বাড়ায়। আসলে ঘটনার আকস্মিকতা ইয়াতো ভুলেই গিয়েছিল সে এখন আর সেই মঙ্কের শরীরে নেই। সে এটাও ভুলে গিয়েছিল যে তার হাতে এখন বড় বড় নখ রয়েছে। সে যখন হাত বাড়িয়ে ছেলেটাকে ধরে, তার নখের আঘাতে ছেলেটা ভয়ঙ্করভাবে আহত হয় এবং সেই ছেলেটা সেখানেই মৃত্যুবরণ করে। এই দৃশ্য দেখে ইয়াতোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুঃখে তার চোখ থেকে তখন রক্ত ঝরতে থাকে এবং সে ভাবতে থাকে, মঙ্ক আমাকে ঠিকই বলেছিল, আমার নখগুলো কেবলমাত্র শিকার ধরার জন্য এবং আমার দাঁত শুধুমাত্র চিবিয়ে খাওয়ার জন্য। আমার মতো ডিমন কখনোই মানুষদেরকে বুঝতে পারবে না, আমি কখনোই বুঝতে পারবো না ভালোবাসা কি। সে তখন ছেলেটার লাশটা জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। এই ঘটনার পরে দীর্ঘ সময় কেটে যায়, কিন্তু ইয়াতো আর বাইরে বের হয় না। হঠাৎ তার কাছে খবর আসে রাজপরিবারে এক বিশেষ মেয়ের জন্ম হয়েছে, যাকে খাওয়ার মাধ্যমে যে কোনো ডিমন মানুষ হয়ে যেতে পারবে। এবং এটা শুনে ইয়াতো ছুটে সেই মেয়ের কাছে চলে যায়। সে ভাবতে থাকে, অবশেষে আমি জানতে পারবো ভালোবাসা কি, এবং সেখানে সে সরুর দেখা পায়। আজকের মতো এখানেই গল্প শেষ করছি।
যাওয়ার আগে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। মোশাররফ হোসাইন, জয়নব মুক্তা, তিশা ইসলাম, এছাড়াও আরো অনেকে বিষাক্ত ভালোবাসার 15 পর্ব নিয়ে অনেক প্রশ্ন করেছেন। আসলে এই গল্পটার খুব বেশি একটা আপডেট আসছে না, যার কারণে ভিডিও তৈরি করতে একটু সময় লাগছে, কিন্তু আশা করি খুব জলদি ভিডিও দিতে পারবো। নূপুর আমাদেরকে লিখেছেন সে শুরু থেকে আমাদের পাশে আছেন এবং সে আমাদের ভিডিওর প্রশংসা করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নূপুর। পিচ্চি পরি আমাদেরকে লিখেছেন। এছাড়া আরো লিখেছেন বানি আক্তার, হাবিবা রহমান, আনিশা ফেরদৌস, রুনা সামাদ, এনা হোসাইন, কোকোপো, সাইকা, শামিকা, আনাশা, রাবেয়া সিদ্দিকা। এছাড়া সেরেন মাউন্টেন্স আমাদেরকে লিখেছেন তিনি আমাদের পাশে অনেকটা সময় জুড়ে আছেন এবং আমাদের ভিডিও তার অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হুমায়রা ইসলাম আমাদেরকে লিখেছেন, শামিমা ইসলাম, ইতাচি উচিহা এবং শাহিন আহমেদ সহ আরও অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে সব কমেন্টগুলো পড়া হলো না, আশা করি আগামী পর্বগুলোতে পড়ে শোনাতে পারবো। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, কথা হবে এর পরের এপিসোডে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।